মনোজ দে 71 লাখ সাবস্ক্রাইবার আর 109 কোটি ভিউজ নিয়ে ঝাড়খণ্ডের একটা সাধারণ ছেলে কিভাবে পুরো ইন্ডিয়ার টেক কমিউনিটিকে লিড করছে সেটা কি কখনো ভেবে দেখেছো? নিজের নিচের বড় বড় সব ক্রিয়েটারদের পিছনে ফেলে মনোজ দে আজ যে উচ্চতায় পৌঁছেছে তার পিছনে কি শুধুই ভাগ্য নাকি আছে কোনো সিক্রেট প্যাটার্ন? লাস্ট 30 ডেজে মনোজ দে 30 মিলিয়ন ভিউজ আর 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার গেইন করেছে। তুমি যদি এর কোনো সিমিলার চ্যানেলের সাথে কম্পেয়ার করো তো দেখবে মনোজ দে ওদের থেকে অনেক এগিয়ে আছে। যেমন এই সেম টাইমে টেকনিক্যাল ইয়োগী বা জুন্নুকি টেকের মতো চ্যানেলগুলো শুধু 2 থেকে 4 মিলিয়ন ভিউজ আর 10 থেকে 20 হাজার সাবস্ক্রাইবার গেইন করেছে, যদিও সবাই এই সেম টাইপেরই টপিকের ভিডিও বানায়। আমি বহুদিন ধরে মনোজ দেকে ফলো করে বুঝেছি শুধু ভালো টাইটেল বা ভালো থাম্বনেলও নয়, আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো মনোজ ভাইকে অনেক এগোতে সাহায্য করেছে। এই ফ্যাক্টরগুলো নিয়েই আজ কথা বলবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ইউটিউব কিভাবে গ্রো করা যায়। শুরুর দিকে মনোজ দে কিন্তু হাউ টু গ্রো অন ইউটিউবের ভিডিও বানাতো না, স্মার্টফোন টেক রিলেটেড শর্টস বানাতো, যেখান থেকে মনোজ ভাইয়ের কলার স্ক্রিন ভিডিও ভাইরাল হয়ে যায় আর ইনিশিয়ালি 50K সাবস্ক্রাইবারও গেইন করে ফেলে। আর কিছুদিন পর মনোজ দে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল বানাতে থাকে আর ওনার চ্যানেল দ্রুত গ্রো করতে থাকে। ফার্স্ট যে ফ্যাক্টরটা হলো সেটা হলো পারফেক্ট টাইমিং। মনোজ ভাই যখনই ভিডিওগুলো বানানো শুরু করে তখন ইউটিউবে এই টাইপের টপিকে ভালো ভিডিওই ছিল না, প্লাস এত চ্যানেলও ছিল না, যার জন্য মনোজ ভাইকে অনেক কম কম্পিটিশন ফেস করতে হয়েছে। অলসো হাউ টু গ্রো অন ইউটিউব এই টাইপের ভিডিওর অনেক ডিমান্ডও ছিল, তো লোক যাই ভিডিও পাচ্ছিল সেগুলোই দেখা শুরু করছিল। যেমন কি করে থাম্বনেল লাগাতে হয়, টাইটেল লাগাতে হয়, চ্যানেল গ্রো করতে হয়, এই টাইপের ভিডিও অনেকই কম ছিল। আর মনোজ ভাই প্রায় প্রতিদিন সেম টাইপের ভিডিওই আপলোড করত, যার জন্য মনোজ ভাইয়ের চ্যানেল রকেটের গতিতে এগিয়ে যায়। তো মনোজ ভাইয়ের থেকে যেটা শিখলাম, নিজের টার্গেট অডিয়েন্সকে ভালো করে বুঝতে হবে। ডিমান্ড সাপ্লাইয়ের গেম তখনও ছিল, এখনো আছে। হ্যাঁ, এখন কম্পিটিশন অনেকই বেড়ে গেছে, বাট ভিউয়ার আর স্কোপও তো অনেক বেড়েছে। ইউটিউবে এখন অ্যাপ্রক্স 2.74 বিলিয়ন অডিয়েন্স, মানে প্রায় 274 কোটি। তো সেখান থেকে কিছু অডিয়েন্স তো তোমার আমার জন্য বসে আছে। রেগুলারলি ভিডিও আপলোড করলে তোমারও ভিউ আসতে বাধ্য। সেকেন্ড ফ্যাক্টর যেটা ডিসকাস করব, যে কোনো অ্যাভারেজ ক্রিয়েটারের ভিউজ একটা টাইম পরে থেমে যায়। মনোজদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। কেন? কারণ মনোজ দে শুধু ক্রিয়েটারই নয়, উনি পাবলিকের মাঝে একটা ফ্যান্ডাম বেস ক্রিয়েট করেছে। তো লোক শুধু ওনার কন্টেন্টের জন্যই ভিডিও দেখে না, মনোজের জন্য ভিডিওগুলো দেখতো। তো মনোজ কি এমন করলো যার জন্য অন্য ক্রিয়েটারদের ফ্যান বেসি ক্রিয়েট হলো না কিন্তু ওনার হয়ে গেল? এর উত্তর জানতে গেলে মনোজদের লাইফ স্টোরি সম্বন্ধে জানতে হবে। ওনার কাছে কিন্তু দামি ক্যামেরা, মোবাইল, মাইক এইসব কিচ্ছু ছিল না। ইভেন ওনার কাছে কোনো পার্সোনাল রুমও ছিল না ভিডিও রেকর্ড করার। ইনিশিয়ালি মনোজ দে নিজের সিডিতেই ভিডিও বানাতো। তখন কিন্তু মনোজদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, তারপরেও কিন্তু সে রেগুলারলি ভিডিও বানিয়ে আপলোড করতো। তারই মধ্যে মনোজ ভাইয়ের একটা ভিডিও খুব ভাইরাল হয়, যেটাতে মনোজ ভাই দেখায় সে কিভাবে ভিডিও শুট করে সিঁড়ির ওপর একটা টুলের ওপর বসে। 3 দিনের মধ্যে ভিডিওটা প্রায় 7 লাখ ভিউয়ার গেইন করে। এই ভিডিও থেকেই মনোজ ভাইয়ের সাথে ম্যাক্সিমাম অডিয়েন্সরাই কানেক্ট করা শুরু করে, কারণ মনোজ দে আর ওর ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই রুরাল এরিয়া থেকে বিলং করে। ওনাদের জন্য মনোজ ভাই শুধু একটা ইন্সপিরেশনই না, একটা আইডিয়াল পার্সনও, যার মতো সবাই হতে চায়। সবাই স্বপ্ন দেখে একদিন সে বড় কন্টেন্ট ক্রিয়েটার হবে, মনোজ ভাইয়ের মতো একদম মাটি থেকে আকাশ ছোবে। এই ইমোশনটাই ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারকে মনোজ ভাইয়ের সাথে কানেক্ট করে রেখেছে। আর এই সেম রিজনের জন্য বিলি ফুডের মতো চ্যানেলও দারুণ সাবস্ক্রাইবার গেইন করে। নিজের এরিয়া বা নিজের কন্ডিশন নিয়ে ডেইলি ব্লগ বানানোর মধ্যে কোনো লজ্জা নেই, বরং এগুলোই কিন্তু অডিয়েন্সকে ক্রিয়েটারদের সাথে কানেক্ট করে। তাই তুমি যদি অডিয়েন্স ট্রাস্ট গেইন করতে পারো তাহলে তুমি একটা বড় সংখ্যক সাবস্ক্রাইবার বানাতেই পারবে। থার্ড ফ্যাক্টর বলতে, মনোজ দে প্রত্যেক উইকেন্ডে একটা Q&A সেশন করতো। তো ভিউয়ার্সদের যা প্রশ্ন আসতো সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে তাদের পাশে থাকারও চেষ্টা করতো। সেটাতে ভিউয়ার্সদের অনেক হেল্প হতো আর মনোজদের প্রতি একটা ট্রাস্টও বিল্ড হচ্ছিল। তো মনোজদের থেকে যেগুলো আমরা শিখতে পারি, নিজের টার্গেট অডিয়েন্সকে বোঝা, টার্গেট অডিয়েন্সের নিড বা গোলগুলোকে ভালো করে অ্যানালাইজ করা, মেনলি অডিয়েন্সের যে প্রবলেমগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করা। এই ফ্যাক্টরগুলো বুঝে গেলেই কিন্তু তুমি তোমার অডিয়েন্সের সুবিধা মতো ভালো কন্টেন্ট আরামসে বানাতে পারবে। আর এরকম আরো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও বা চ্যানেলের ব্রেকডাউন জানতে হলে আমাকে অবশ্যই কন্টেন্টে জানাও। আমি নিশ্চয়ই চেষ্টা করব ওই চ্যানেলটাকে ফুললি অ্যানালাইজ করার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।